দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমাদের আজকের শিরোনাম গভর্নরের এক বছর। 2024-এর 14 আগস্ট তিনি দায়িত্ব নিয়েছেন। এই এক বছরে জনমনের স্বস্তি ফেরাতে, ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ফেরাতে এবং পুরো ব্যবস্থাকে টেকসই অবস্থায় নিয়ে আসতে কতটা সফল সেই জবাবগুলো তার কাছ থেকে শুনবো। আপনারা জানেন যে খাদের কিনার থেকে একরকম মোটামুটি ভালো জায়গায় তিনি নিয়ে এসেছেন, সেটা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং বহির্খাতের বিচারও যদি আমরা করি। তারপরে কিছু প্রশ্ন সাধারণ মানুষের রয়ে গেছে, আমরা চেষ্টা করব তার কাছ থেকে সেগুলো জানতে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। টেবিলের ওই পাশ থেকে এক বছর ধরে কাজ করছেন, আপনি কেমন লাগছে? দেখুন, দেখতে দেখতে এক বছর হয়ে গেল। এই বছরটা ছিল, আমি বলবো যে ক্রাইসিসের বছর, যেখানে আমাদের লক্ষ্যটা ছিল ম্যাক্রো স্টেবিলিটি, আর সাথে যেটুকু ছিল যে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সেক্টরকে যাতে একটু স্টেবিলাইজ, একটা টেকসইভাবে সামনের দিকে নেওয়া যায়, সেই জন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া। রিফর্মগুলো এখনও বাস্তবায়ন হয়নি, কিন্তু প্রস্তুতি অনেকখানি হয়ে গেছে। মূল্যস্ফীতি আপনার কাজ করার অন্যতম প্রধান একটা জায়গা। 3 বছরের মধ্যে সবচেয়ে কম অবস্থানে নেমে এসেছে, এটা সত্যি, কিন্তু আপনি জুলাই নাগাদ এটাকে 6% নামিয়ে আনবেন, এরকম একটা কমিটমেন্ট বা প্রত্যাশা আপনার ছিল। এটা তো নামাতে পারেননি। আমি যেটা বলেছিলাম যে এটা 7-8-এর মধ্যে থাকবে বাই এন্ড অফ ফিসক্যাল ইয়ার, বাই জুলাই মাসে। তো এটা ওটার ওই রেঞ্জেই আছে, 8-এর মধ্যেই আছে। এখন কথা হলো যে অবশ্যই আরেকটু কমতে পারলে ভালো হতো, কোনো সন্দেহ নাই। মূল্যস্ফীতিকে কমাতে হলে আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে। এটা আমি বলবো যেটা হয়েছে, এবং এক্সচেঞ্জ রেট আমরা ভালোভাবে স্টেবিলাইজ করতে পারি। আপনি স্যার অনুভব করেন কিনা যে 1 বছরের ব্যবধানে সাধারণ মানুষ ভালো আছে এই সুযোগে? আমি অনুভব করার চাইতে আমি মনে করি যে সাধারণ মানুষ কীভাবে আপনারা ভালো জানেন। আমার ধারণা যে সাধারণ মানুষ একটু হলেও স্বস্তিতে আছে। আমি কিন্তু কোনো মেজর আইটেমে মূল্যস্ফীতির চাপ দেখছি না। শুধুমাত্র চালের ক্ষেত্রে এটার সঠিক কারণটা আমরা বুঝতে পারছি না। কারণ একদিকে সরকারি যে উৎপাদন বলা হচ্ছে যে রেকর্ড উৎপাদন হয়েছে বড়। এই মূল্যস্ফীতি কমাতে গিয়ে আপনি তো অত্যন্ত কঠোর একটা অবস্থানে দীর্ঘদিন ধরে আছেন, নীতি সুধার। সবশেষ মুদ্রানীতিতেও সেখানে আপনি নমনীয় হননি। এটার ফলাফল হিসেবে ব্যবসায়ীরা বলতে শুরু করেছেন অনেক আগে থেকে যে আমাদের বিনিয়োগ করা যাচ্ছে না। তাদের তো লক্ষ্য হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কমানো, আমারও লক্ষ্য হচ্ছে ইন্টারেস্ট রেটটা কমানো। কিন্তু আমাকে ইন্টারেস্ট রেটটা কমাতে হবে ইনফ্লেশনটাকে কমানোর মাধ্যমে। কাজেই আমি যেটা বলছি, আগেও বলেছি, এখনও বলেছি, যে টেকসইভাবে যদি আমাকে এই ইন্টারেস্ট রেট কমাতে হয়, টেকসইভাবে যদি তাহলে আমাকে মূল্যস্ফীতিকেও টেকসইভাবে কমাতে হবে, এবং সেটাকে বাজারের উপরে দিয়েই করতে হবে। আর্টিফিশিয়ালি আমি ইন্টারেস্ট রেট কমিয়ে দিলাম, 9% করে দিলাম, হবে না। আমি যদি আজকে মূল্যস্ফীতি, আমি মনে করি যে ভারতেও যদি 4% হয়, 4.5%, চীনে যদি 1% হয়, অন্যান্য দেশে যদি 2-3% হয়, আমাদের কেন 3% বা 4% হবে না? দ্যাটস মাই চ্যালেঞ্জ। আমাদেরও হবে। আমি মনে করি যে 1 বছরখানেকের মধ্যে আমরা সেই সব জায়গায় যেতে পারবো, আশাবাদী। স্যার, আপনি দায়িত্বের 2 মাসে আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তখন আপনি বলেছিলেন যে আপনি ওখানে গিয়ে দেখেন যে মধুর হাড়ি ছিল সেটা সব খালি করে নিয়ে গেছে। এই 1 বছরেই হাড়িটাকে আবার পূরণ করতে পেরেছেন কিনা খানিকটা? যে মধুর হাড়ি ছিল সেটা তো 50 বছরের হাড়ি, সেটা তারা কয়েক বছরে 7-8 বছর লাস্ট সাথে 17 সালের পর থেকে এটাকে খালি করা হয়। তো এটা ভর্তি একটু সময় লাগবে। প্রথম জিনিসটা হচ্ছে যে আস্থা ফিরানো। আস্থাটা কীভাবে ফেরাবো আমরা, এবং সেখানে আমাদের কাজের যদি আপনারা দেখেন পরিমণ্ডলের দিক থেকে আমাদের বহির্বিশ্বের সাথে যে আমাদের লেনদেনের সম্পর্কটা, সাধারণত অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকিটা হয় সেখানে। সেই পরিস্থিতিটা যেন আমাদের এখানে না হয়। আমাদের এখন কি অবস্থাটা? আমাদের গত বছর কারেন্ট অ্যাকাউন্টে ছিল -5.6 বিলিয়ন, এবছর সারপ্লাস। তো এই যে পরিবর্তনগুলো, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করছে আমাদের বহির্বিশ্বের সাথে আমাদের বাণিজ্যে এখন আমরা উদ্বৃত্ত। এটা চিন্তাও করা যেত না 1 বছর আগে। এটা ভালো লক্ষণ কিনা আমি জানি না, কারণ আমাদের আমদানি কমে গেছে। ভালো লক্ষণ না, ভালো লক্ষণ, অবশ্যই ভালো লক্ষণ। আমদানি কমানোর জন্য কেউ আমদানি করবেন, আপনি আপনার প্রয়োজন মোতাবেক। আমদানি কি জোর করে আমদানি করানো যাবে? যে কেউ এলসি খুলতে চাইলে সে এলসি খুলতে পারবে,
যদি কেউ না পারে আমাকে এসে বলুক, আমি খুলে দেবো পরের দিন। স্যার বিনিয়োগের অংশটা বিনিয়োগের কথাই বলি আমি, বিনিয়োগ কেন করবে মানুষ বলুন? আমার এক্সেস ক্যাপাসিটি গার্মেন্টসে কী পরিমাণ আছে বলেন? আমাকে যদি আজকে ডবল অর্ডারও দেওয়া হয় আমি ফিল আপ করতে পারবো আমার যে ক্যাপাসিটি আছে। বাংলাদেশের মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটি পৃথিবীর কোথাও নাই। কেন আমি বিনিয়োগ করতে যাব এখানে? তারপরে তো আছে আনসার্টেনিটি, পলিটিক্যাল অ্যান্ড এইগুলো ফ্যাক্টরগুলো। কাজে আমি কিন্তু বিনিয়োগ করে আমি চিন্তিত হব না। আমি অযথা কেন আমদানি করব, কেন ক্যাপাসিটি বাড়াবো যদি আমার অনিশ্চয়তা থাকে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনিশ্চয়তাটা ছিল এখনও আছে, সেটা কি মিটে গেছে? এই পরিস্থিতিতে কি আমি বিনিয়োগ করব বা করা আমার জন্য উচিত হবে? কোনোটাই ঠিক না। কিন্তু কাজে বিনিয়োগ করাটা আমি মনে করি যেটা একটা অরণ্যের রোদন। স্যার আপনার একটা শক্ত অবস্থান ছিল যে আপনি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করবেন না, কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে জানলাম প্রায় 55,000 কোটি টাকা ডিফারেন্ট হিসাবের মাধ্যমে এটাকে ব্যালেন্স শিটে দেওয়া হয়েছে। এই টাকার কিছু কিছু আবার মিসইউজ হয়েছে, এই খবরও আমরা পেয়েছি। অনেকে এই টাকা থেকে ঋণও দিয়েছে, যাদেরকে গ্রাহককে টাকা দেওয়ার কথা আবার আত্মীয় স্বজনকেও তারা টাকা দিয়েছে। তার মানে এই সিদ্ধান্ত কি আপনার সঠিক ছিল বলে মনে করেন? সিদ্ধান্ত 100% সঠিক ছিল, কোনো সন্দেহ নেই। আমি 56,000 কোটি টাকা দিইনি, আমি 27,000 কোটি টাকা দিয়েছি। 27,000 কোটি টাকা না দিলে পরে আজকে হয়তো আমার যে ম্যাক্রো স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি সেটা দেখতে পেতাম না। এটা একটা কথা। আমাকে এই 8-10-12টা ব্যাংককে সাপোর্ট দিয়ে আমি কিন্তু এটাকে 1 বছরের উপর টেকিয়ে ফেলেছি এবং এখনও আরও সাপোর্ট দিতে হবে। 5 লক্ষ কোটি টাকা যদি নন পারফর্মিং লোন হয়ে যায় এবং তার বড় একটা অংশ বিদেশে চলে যায় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেশে থাকা সম্পদও আমি কিন্তু নিতে পারছি না। এখন পর্যন্ত কোনো গ্রুপেরই একটা টাকাও ব্যাংকে ফেরত আসে নাই, দেশেরগুলোও আসে নাই, তাহলে বিদেশেরগুলো তো পরের কথা। কাজেই আমাকে তো জিনিসটা তো ঠেকা দিতে হবে। এই অর্থ আমরা অডিট করছি, আমরা দেখব কোথায় কোনো অনিয়ম হয়েছে কিনা। 1 বছর সময়টা কি যথেষ্ট ছিল না? এই যে যারা মধুর হাড়ি খালি করে নিয়ে গেল তাদের কাছ থেকে তাদের সম্পদ বিক্রি করে টাকাটা করা, আপনি একটা সময় বলেছিলেন যে 1 বছরের মধ্যে আমরা দৃশ্যমান কিছু আমি বলি দৃশ্যমান কিছু হয়েছে। আমরা তাদের দেশের ভিতরে যেসব সম্পদ আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেলছি সব। অনেকেরই বিভিন্ন জায়গায় হাজার হাজার একর জমি সেটা কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে আমাদের। খতিয়ান দেখে দাগ দেখে আরও হয়তো যোগ হবে আগামীতে, কিন্তু কয়েক হাজার একর জমি। স্যার বাইরের অর্থ আনার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট তো কয়েক হাজার অ্যাকাউন্ট করা হয়েছে এবং কয়েক হাজার কোটি টাকা এখানে আটকাও আছে। এগুলো তো আছে আমাদের হাতে। বাইরেও তো আমরা কিছু সাকসেস আমরা পেয়েছি, তাই না? তো সব মিলিয়ে আমি বলবো যে আমি মনে করি যে 1 বছরে যেটুকু হওয়ার কথা ছিল মোটামুটি আমরা স্যাটিসফাইড। AQR তো 5টা ব্যাংকের হয়ে গেছে, আপনি বলছিলেন যে তারপরে রেজলিউশনে যাবেন এবং জুলাই পর্যন্ত আপনার একটা সময়সীমা ছিল। এখন কি আবার আপনি থেমে গেলেন বা এগুলোর এগেনস্ট? আমাদের রেজলিউশনে যাওয়ার প্রক্রিয়া আমরা রেডি। স্যার প্রক্রিয়াটা কি ওইটাই হবে যে সরকারের অধীনে এই 5টা ব্যাংক প্রথমে চলবে, তারপরে আমরা এটাকে অফরোড করার চেষ্টা করবো ওদের, মানে ইমিডিয়েটলি আফটার কনসলিডেশন। আমরা সাথে সাথে আবার বায়ারও খুঁজছি, এখনও আমরা বায়ার খুঁজছি। আমরা লোন রিকভারি করব, প্রচুর অ্যাসেট আছে তাদের, সেগুলোকে আমরা রিকভারি করব। আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনার চেষ্টা করব এবং সরকার সেখানে থাকবে অ্যাজ ওনার ইনিশিয়ালি, তারপরে সরকার আস্তে আস্তে বিক্রি করে দিয়ে এখান থেকে বের হয়ে আসবে। স্যার 2-1টা ব্যাংক একেবারে ডিসলভ করে দেওয়ার কথাও শুনছিলাম, এই প্রক্রিয়ায় আপনারা শেষ পর্যন্ত যাবেন কি না? আমরা হয়তো একেবারে ডিসলভ করব, ব্যাংকের ক্ষেত্রে হয়তো ডিসলভ করতে যাব না, আমরা মার্জি করব হয়তো। যদি এর পরবর্তীতে এই 5টা ব্যাংকের পরে তো আরও ব্যাংক আসবে। গ্রাহকদের উদ্দেশ্যে এই কর্মপ্রক্রিয়া আপনারা যখন শুরু করবেন তাদের মধ্যেও একটা স্বস্তি অস্বস্তি আসতে পারে, আপনাদের মেসেজটা কি থাকবে? আমি বলবো আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, আমাদেরকে কয়েকটা মাস সময় দিলেই দেখতে পারবেন আপনার টাকা যখন ইচ্ছা তুলতে পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যারা বড় বড় পরিমাণে আছেন তাদের হয়তো এখানে সময় দিতে হবে, ধাপে ধাপে এটাকে তুলতে পারবেন, কিছুদিন হয়তো শেয়ার হতে পারে। আপনি যেহেতু ডলার বাজারের উপর ছেড়ে দিয়েছেন, তার মানে এখানে আপনি আর ইন্টারভেনশন করার প্রয়োজন নাই। আমার আশঙ্কা ছিল 25-50 উঠে যাবে কিনা, উঠে নাই, নিচে নামবে, এটা বাজারের চাহিদা সরবরাহের ভিত্তিতেই নামবে এবং ওটা হতে দেওয়া উচিত। আপনি কেন কিনতে গেলেন? হ্যাঁ, কেন কিনতে গেলাম, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এখানে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন স্টেক হোল্ডারের কথা চিন্তা করতে হয়। রপ্তানিকারকরা একটা এলসি খুলেছে, তারা কিন্তু
আশা করে আছে যে 122 টাকা পাবে, অন্তত 122, 123 পাবে। তারা সেটার ভিত্তিতে আমদানি অর্ডারও দিয়ে দিয়েছে। এখন এটা যদি কমে 115 হয়ে যায়, তাহলে তারা কিন্তু হিউজ লস হয়ে যাবে তাদের। আমি কখনোই বলি নাই এক্সচেঞ্জ রেট ফিক্সড, আমরা স্টেবল এক্সচেঞ্জ রেট দেখতে চাই। তো এক্সচেঞ্জ রেট স্টেবল আছে, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমি আবার কমে গেলে পরে আনস্টেবল, কমলেও আনস্টেবল হবে, বাড়লেও আনস্টেবল। কিন্তু আমার যেহেতু আমদানি নির্ভর দেশ, কমলে তো আমার জন্য একটু সুবিধা হওয়ার কথা আমার ভোক্তাদের। আমি মনে করি এটাই আমাদের এই পারসেপশনটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা আমদানি নির্ভর দেশ। হ্যাঁ, আমরা আমদানি, পৃথিবীর সব দেশই আমদানি নির্ভর। আমেরিকা কি আমদানি নির্ভর নয়? অবশ্যই অবশ্যই। ভারত কি আমদানি নির্ভর নয়? অবশ্যই। ভারত আমাদের চাইতে বেশি আমদানি করে এবং বেশি, তাদের ডেফিসিট আরও বেশি, আমাদের চাইতে অনেক বেশি। আমাদের আমদানি 70 বিলিয়ন, আমাদের রপ্তানি 50, আমাদের রেমিটেন্স 30। তাহলে কি আমরা কি আমদানি নির্ভর না রপ্তানি নির্ভর? সারপ্লাস, মানে আমরা তো রপ্তানি নির্ভরই হচ্ছি। তা আমি ওই লেভেলটাকে উঠিয়ে দেবো, আমি বলবো যে আমরা রপ্তানি নির্ভর। আমরা রপ্তানিকারকদেরকে, রেমিটারদেরকে আমরা বেশি দাম দেব আমদানিকারকদেরকে চাইতে। দুষ্টু লোকজন যারা ব্যাংক খালি করে চলে গেল, তাদেরকে তো দৃশ্যমান শাস্তি কোনো না কোনো ফরম্যাটে 1 বছরে আপনার দেওয়ার একটা কমিটমেন্ট ছিল এবং সাধারণ মানুষ প্রত্যাশা করত, অন্তত আপনি যখন গভর্নরের চেয়ারে, মানুষ এইটুকু বিশ্বাস করে যে সেটা আমি দেখতে পাবো। শাস্তি দেওয়ার আমি কেউ নেই। শাস্তি দিবে কারা? কোর্ট। শাস্তি দিবে আমাদের দেশীয় আদালত, বিদেশি আদালত। কাজে প্রশ্নটা আপনারা বিচারকদের কাছে করেন যে আপনারা বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি করছেন না কেন। তো আমি বলেছি আপনাদের ঘুম হারাম করব, সেটুকু ওখানে করতে পেরেছি। পাচার বন্ধ হয়েছে কিনা স্যার? পাচার কমেছে, অবশ্যই কমেছে। যে কারণে রেমিটেন্সটা বেড়েছে, তার মূলে কিন্তু হুন্ডি বন্ধ হওয়া, তার মূলে হচ্ছে পাচারের কৃত অর্থ বন্ধ হওয়া। পাচার বন্ধ হলে তো আমার ইন্টারনাল ইকোনমিতে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট দৃশ্যমান হওয়ার কথা, এটা কি হচ্ছে? অবশ্যই দৃশ্যমান। তা না হলে আমার রিজার্ভ বাড়বে কী করে? তা না হলে আমার এক্সচেঞ্জ রেট স্টেবল থাকবে কী করে? তারা আমার মূল্যের, আমার প্রাইসের, ইম্পোর্টের যে কোনো গুডসের দাম আর কি বেড়েছে? তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আর তো বাড়ে নাই। যা বাড়ার তো ওই আগেই বেড়ে গেছিল। তো এগুলো কি দৃশ্যমান না? এগুলোকে ধরে রাখতে পারলে আমরা কি 1 বছর 2 বছরের মধ্যে আর কি মূল্যস্ফীতি দেখতে পারবো? স্যার, 5,30,000 কোটি টাকা খেলাপি ঋণ, আপনি প্রথমবার যখন আমাকে বলেছিলেন যে এটা 30% পর্যন্ত বা 6 লাখ কোটি টাকাও চলে যেতে পারে, এটা তো স্বস্তির খবর না আপনার জন্য। আপনি এইটাকে কিভাবে কমাবেন? এখন পদ্ধতিগুলো কি নিচ্ছেন আপনি? বাবা আমাকে দেউলিয়া করে দিয়ে গেছে, আমাকে তো সন্তান হিসাবে এটাকে তো ঘোরাতে হবে, তাই না? তো আমি ঘোরানোর চেষ্টাটা করছি। কিভাবে? এই যে যেমন এই 5টা ব্যাংককে যদি আমরা 5 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে যদি আমরা খাড়া করে ফেলতে পারি, তাহলে কিন্তু একটা বিগ চাঙ্ক, অ্যাবাউট 25% অফ দিস অ্যাসেট কিন্তু আমার সলভ হয়ে গেল। সরকারি ব্যাংকগুলোকে যদি আমরা খাড়া করতে পারি, সেখান থেকে আমাদের একটা বড় একটা অংশ, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় যে 20টা ব্যাংকের কথা যেখানে বলেছি, এগুলোর মধ্যে আমাদের একটা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে, তাদের সমস্যাটাকে চিহ্নিত করে, কতখানি টাকা লাগবে সেটা বের করে, সেখানে আমাদেরকে, আমি বলবো এটা ইনভেস্টমেন্ট সরকারের জন্য করতে হবে। এটা যদি আমরা সিস্টেমেটিক্যালি আগামী 3 বছর করতে পারি, এটা পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টকেও এটাকে চালিয়ে যেতে হবে। এটা তো 1 বছরের মামলা নয়। আমরা হয়তো 5টা ব্যাংকে এই সরকার করে গেল, পরবর্তীগুলো কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট কি করতে হবে। স্যার, এইটা তারা করবেন, এই আস্থা কতখানি আপনার? আপনি এর আগে বলেছিলেন যে যদি রাজনৈতিক সরকার, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এই আস্থা তো আমরা আস্থা এবং আশা তো আমরা অবশ্যই রাখবো, এবং এটা দেশের স্বার্থে করতে হবে, এটা তো তাদের স্বার্থেও করতে হবে। তারা কি চাইবেন না যে তাদের সময় আর্থিক খাতটা ঘুরে দাঁড়াক? আমি জানি না কোনো বিশেষ গোষ্ঠীর চাপ আপনার উপর আসছে কিনা এবং আপনি তা গ্রহণ করছেন কিনা, সেই প্রশ্নটাও থাকলো। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, নতুন গভর্নমেন্ট আসে, স্বাভাবিকভাবে আগে সরকারের মতো না হলেও কিছুটা তো আমরা বাইরে থেকে বুঝি যে চাপ থাকবে। আপনি কি তখন কি করবেন? আসলে আপনার তখনকার সিদ্ধান্ত কি হবে? এখনকার বর্তমান অবস্থাটা আমি যেটা বলবো, আমি সেরকম কোনো চাপ পাইনি। হয়তো 2-1টা ক্ষেত্রে একটু বলা হয়েছে যেটা একটু দেখতে, আমি দেখেছি, দেখে যদি আমার ভালো মনে হয়েছে আমি করেছি, যদি মনে হয়েছে না করি নেই, আর কোনো চাপ আসেনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি বহুলাংশেই স্বাধীনভাবে কাজ করতে পারছি। এবং কিন্তু আমাদের যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কি স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না আগামীতে, এবং এটা আমার ব্যাপার নয়। আমি থাকি না থাকি, একটা প্রতিষ্ঠানকে তো স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা
দিতে হবে, জাতি হিসাবে আমাদের দেওয়া উচিত। আপনার শিক্ষক এবং বর্তমানে অর্থ উপদেষ্টা, 3টা সরকারের আমলে তিনি গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ। এরপর রাজনৈতিক সরকার আসলে আপনি দায়িত্ব পালন করবেন কিনা? দায়িত্ব যদি পালন না করতে পারি, দায়িত্ব নিয়ে তো লাভ নেই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পালন করার জন্য, কাজেই আমি আশা করব যে আমাকে যদি রাখা হয়, আমাকে দায়িত্ব পালন করতে দিতে হবে, সেই মানসিকতা নিয়েই আমাকে রাখতে হবে। আর যদি আমাকে মনে করা হয় যে আমি মানে সবসময় নির্দেশিত হিসাবে চলতে হবে, সবসময়, আমি বলছি না যে কোনো সময় চলতে হবে না, তা তো না, সরকার তো ভালো নির্দেশনা দিতেই পারে, সেটাকে তো অবশ্যই আমাকে বিবেচনা নিতেই হবে, কে যতই স্বতন্ত্র হোক না থাকুক। তো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাটা থাকলে অবশ্যই আমি দেশে কাজ করব। স্যার, এই বছর $4 বিলিয়ন উপরে আমার বাইরের যে ঋণের দায় পরিশোধ সেটা চলে গেছে, এটা তো ধারাবাহিকভাবেই বাড়বে। আমার অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রকল্প ছিল, যার চাপও আমার ঘাড়ে এসে এখন আস্তে আস্তে পড়তে শুরু করবে। আমার ইকোনমি এটা সামাল দিতে পারবে কিনা? 4 বিলিয়ন দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে, 5 বিলিয়ন দেওয়ারও সক্ষমতা আছে। আমাদের যেটা করতে হবে যে আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে, আরও রেমিটেন্সটা একটু বাড়াতে হবে। আমাদের সার্ভিসেস অ্যাকাউন্ট যেটা আছে সেখানে আমাদের আরও অনেক কিছু করতে হবে। আপনি যখন গভর্নর হননি, ব্যাংক সেক্টরের রিফর্ম এবং ব্যাংক কমিশন গঠন করেই সেই কমিশনের আন্ডারে রিফর্মটা করার কথা বলছিলেন। আমি যতদূর বুঝতে পারছি কমিশনার আপনারা গঠন করবেন না, এইটার কারণটা কি এবং রিফর্মের ইস্যুতে আপনাদের অবস্থান? দেখুন, প্রথমত আমি যেটা বলবো, আমি আসার পরেই চিন্তা করে দেখলাম যে কমিশন করব কি করব না, এবং আমারই হলো যে আমি কমিশন করলে পরে 6, 7, 8 মাস লেগে যাবে কমিশন রিপোর্ট দিতে দিতে, বাস্তবায়ন করতে পর্যায়ে যেতে আমার 8 মাস লেগে যাবে। ইনস্টেড আমি যদি এই 8 মাস, আমি জানি আমাকে কি করতে হবে, আমি জানি ওই কমিশন আমাকে কি বলবে, ইউ হ্যাভ দ্য স্টাডি, আই নো এভরিথিং, হোয়াই শুড আই ওয়েট ফর এ কমিশন? বরং আমি টাস্ক ফোর্স করলাম। আপনি দেখেছেন আমরা 3টে টাস্ক ফোর্স করেছি, একটা ফর ব্যাংকিং সেক্টর রিফর্ম অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দ্য ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরকে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংককে শক্তিশালীকরণ, আর একটা হচ্ছে অ্যাসেট রিকভারি। আমরা আলহামদুলিল্লাহ যে কমিশন হয়তো একদিনে রিপোর্ট দিত, সেটা তো আমরা বাস্তবায়ন করে ফেলেছি, অনেকাংশে এগিয়ে গেছি। তো এই কারণেই আমি আমার নিজের ঘোষিত পলিসির পর থেকে আমি সরে এসে বাস্তবসম্মত, যেটা আমাকে তাড়াতাড়ি একটা ফল দিতে পারবে, সেই অ্যাপ্রোচে আমি চলে গেছি। আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটাকে আমরা সংশোধন করছি, ব্যাপকভাবে সংশোধন করছি। আমরা ডাইরেক্টরদের মেয়াদ কমিয়ে দিচ্ছি, সংখ্যা কমিয়ে দিচ্ছি, স্পন্সর ডাইরেক্টরের সংখ্যা কমিয়ে দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। আমরা ব্যাংকারদেরকে ব্যাংক কোম্পানি একটা এখন শাস্তির ব্যবস্থাটা অনেক বাড়িয়ে দিয়েছি, অন্ততপক্ষে 10 থেকে 100 গুণ বাড়িয়ে দিয়েছি। আগে ছিল 5 লক্ষ টাকা ফাইন সর্বোচ্চ। 5 লক্ষ টাকা একটা ব্যাংকের জন্য কিছুই না, স্পিনাট। মানি লোন কোর্ট অ্যাক্টটাকে সংশোধন করছি, এবং সংশোধন করে সেটাকে আমরা সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে আমরা সেটাকে সেপারেট বেঞ্চ করে আমরা চেষ্টা করব এটাকে দ্রুততার সাথে নিয়ে যাওয়া। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স যেটা হয়েছে, এটা তো ছিল না, আমরা তাকে করতে পারতাম না, চাইলেও করা যেত না। তো এই জিনিসগুলো তো আইনে ছিল না, এখন আইনে আনা হয়েছে, এই কাজগুলো সময় লাগে। তো আমরা 6টা আইনকে চেঞ্জ করেছি, ফান্ডামেন্টালি চেঞ্জ করে ফেলেছি। এই 6টা আইন আমাদেরকে নতুনভাবে আমাদের ব্যাংকিং খাতে গড়তে সাহায্য করবে। স্যার, আমরাও সে প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে বেশ লম্বা খানিকটা সময় দেওয়ার জন্য। আমরা শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইড। ভালো থাকবেন সবাই।